বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক স্বাগত আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমি অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ আব্দুল হক আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব গণ অভ্যুত্থানের কারণ ও বর্তমান পরিস্থিতির মূল্যায়ন। এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এক অবিসংবাদিত মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা কর্নেল মোহাম্মদ আব্দুল সালাম বীর প্রতীক। স্যার, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে এমন একজন ব্যক্তি নিয়ে আমরা এই অনুষ্ঠানটা শুরু করছি, যিনি একজন কিংবদন্তি মুক্তিযুদ্ধে ছিলেন। তিনি ছাত্র অবস্থায় যখন ছাত্র সংগ্রাম পরিষদের নেতা ছিলেন, সেই অবস্থায় মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেলে তিনি আর বসে থাকতে পারেননি। তিনি দৌড়ে চলে যান সেই যুদ্ধের মাঠে এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সাথে যুক্ত হয়ে যান যুদ্ধের মূল ঘটনায়। আজকে স্যারের কাছ থেকে আমরা জানতে চাব অতি সংক্ষেপে স্যার, আপনি কিভাবে মুক্তিযুদ্ধে যোগদান করলেন? খুব সংক্ষেপে বলবেন স্যার। আমি হককে এবং এই এনটিভির যত এনডিপি অথরিটি এবং তাদের যে দর্শক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমি সংক্ষিপ্তভাবে স্মরণ করব আমাদের মুক্তিযুদ্ধের শহীদান এবং জুলাই আগস্টের যে শহীদরা, তাদেরকে স্মরণ করে আজকের এই অনুষ্ঠানটা আমি শুরু করতে চাই। আসলে মুক্তিযুদ্ধের ইতিহাস তো অনেক বিকৃত এবং মুক্তিযুদ্ধে আমরা অংশগ্রহণ করেছি অ্যাজ এ স্টুডেন্ট, এবং আমি জয়েন করেছিলাম তেলিয়াপাড়াতে বেঙ্গল রেজিমেন্টের সাথে। এর আগে আমি ছাত্র সংগ্রাম পরিষদ 25শে মার্চ তাদের সাথে পাকিস্তান সেনাবাহিনীর সাথে কাউন্টার করা, বিভিন্ন এলাকাতে যুদ্ধ করা, অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ সব করেছি। কিন্তু আজকের যে এই ইভেন্টস, এর সাথে আমি সম্পৃক্ত করতে চাই যে আমরা ছাত্র জনতা যেভাবে মুক্তিযুদ্ধের সময় আমরাও ইয়াং ছিলাম, এখনকার যে আমাদের যে নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা তাদের মতোই ছিলাম আমরা। এবং আমি তো মনে করতে পারি যে আপনারা ফার্স্ট এবং সেকেন্ড ওয়ার কোর্স এবং আপনারা যারা ছাত্র অবস্থায় মুক্তিযুদ্ধে যোগদান করেছিলেন সবাই আপনারা তরুণ ছিলেন, বয়সে একদম তরুণ ছিলাম আমরা। আজকে আমাদের স্বপ্নের মতো দেখি যে একইভাবে আমাদের এই নতুন প্রজন্মের যে মুক্তিযোদ্ধারা এই যে অগাস্টে 4 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যে আন্দোলন করেছে, যে যুদ্ধ করেছে, সেটাতে আমরা আমাদের স্মৃতিচারণ করতেছিলাম যে আমরাও একইভাবে এই 71-এ আমরাও একইভাবে একই আশা নিয়ে, একই স্বপ্ন নিয়ে এই দেশের জন্য যুদ্ধে নেমেছিলাম। এই যে একটা বিশাল গণঅভ্যুত্থান ঘটলো, কেন এই গণঅভ্যুত্থান ঘটলো সংক্ষেপে যদি এই দেশের মানুষের আকাঙ্ক্ষা, চাহিদা, গণতন্ত্র, কথা বলার অধিকার ইত্যাদি বিষয়গুলো কোনটা ছিল গুরুত্বপূর্ণ? এটা বলতে হবে একটা দীর্ঘদিনের পুঞ্জীবিত ক্ষোভ ছিল মানুষের মধ্যে। প্রত্যেক শ্রেণীর, একটা ইয়াং হোক, বয়স্ক লোক হোক, মুক্তিযোদ্ধা হোক, ব্যবসায়ী হোক, সবার মধ্যে একটা ক্ষোভ ছিল। কারণ আমরা যেটা বিশেষ করে গত 16 বছর প্রথমবার শেখ হাসিনা এসে মোটামুটি একটা নর্মাল সিচুয়েশনে ছিলেন, বাট পরবর্তীতে যখন সেকেন্ড টার্ম যখন আসলো ক্ষমতাতে, তখন একনায়কত্বের এবং স্বৈরাচারীর চরম আকার ধারণ করলো। এবং তারা ডিসাইডই প্রবাবলি করেছিল যে এই দেশটা সম্পূর্ণটা তারা ডিজোন করে এবং এটারে লুটপাট করে, সমস্ত মানুষকে মেরে গুম করে, মানুষকে পলিটিক্যালি সাপ্রেস করে এবং ভিন্ন মতাবলম্বী সবাইকে সাপ্রেস করে, সাংবাদিক সব শ্রেণীর মানুষকে তারা একটা অতিষ্ঠ করে ফেলে। এবং যার ফলে শ্রুতিতে সবাই একটা ক্ষোভের মধ্যে ছিল। বিশেষ করে আপনি যদি দেখেন এখানে গত 15 বছরের মধ্যে বিরোধী দলের যে ভিন্ন মতাবলম্বী যারা ছিল তাদেরকে কিভাবে নির্যাতন করা হয়েছে। তো নির্যাতন করলে আমাকে যদি নির্যাতন করা হয়, ধরে গুম করা হয়, টর্চার করা হয়, আমার ছেলে, আমার মেয়েরা সবাই
একটা বিক্ষুব্ধ হয়ে যায় এবং তারা একটা বিদ্রোহী হয়ে যায়। এর ফলশ্রুতিতে যে সিচুয়েশনটা ডেভেলপ করছে, যে 18 সালে যে কোটা আন্দোলন ছিল, সেই কোটা আন্দোলনের সময় যে একটা ছাত্রদের এবং জনগণের একটা বিশাল গণ উত্থান আমরা দেখেছিলাম, পরবর্তীতে এটা যেভাবে সেটেল করা হলো এবং সেকেন্ড টাইম যেটা হলো তখন মানুষ আরও অতিষ্ঠ হয়ে গেছিল। প্রথমটার পরে এবং এই লাস্ট ইলেকশনের পরে মানুষ হয়তোবা সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা আর কোনো মতে এই দেশে হয় এই সরকার থাকবে, না হয় আমরা থাকবো, এই ধরনের একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, যার ফলশ্রুতিতে এই কোটা আন্দোলন 4 জুলাই থেকে শুরু করে যে এই 5 আগস্ট পর্যন্ত যেটা হলো, এইটাতে স্টুডেন্টরা, গার্জিয়ানরা, শ্রমিক, রিক্সাওয়ালা, সব শ্রেণীর মানুষ একত্র হয়ে, বিশেষ করে সকল বিরোধী দলের যে দল ছিল সবাই ডমিনেন্ট পার্ট অংশগ্রহণ করে এবং একসাথে ছাত্রদের নেতৃত্বে এই বিভিন্ন দল ছাত্রদের নেতৃত্বে এসে নেতৃত্ব স্বীকার করে এই আন্দোলনে অংশগ্রহণ করে। স্যার, একটা প্রশ্ন এসে দাঁড়ায় এই পর্যায়ে, এই আন্দোলনের একটা পর্যায়ে এসে সেনাবাহিনী যদি এই ফেসিবাদের পক্ষ ত্যাগ না করত, তাদের পক্ষে অর্থাৎ শেখ হাসিনার কথা মতো কাজ করত, তাহলে কি পরিস্থিতি হতে পারত স্যার? হ্যাঁ, এই পরিস্থিতি বিরূপ পরিস্থিতি হতে পারত। মানে একটা দেশের মধ্যে একটা রক্তাক্ত বন্যা বয়ে যেত এবং সমস্ত জিনিসটা সমস্ত দেশটাই একটা গৃহযুদ্ধের মধ্যে পড়ে যেত। আমি যেটা বলবো এটার সাথে রিলেট করতে আমি একটা রেফারেন্স বলবো, যে আমি আমার ব্যক্তিগতভাবে মুক্তিযোদ্ধা হিসাবে আমি অবজার্ভ করি, আমি কোনো দলের সাথে কাজ করি না, আমি আমার নিজস্ব চিন্তাধারার মধ্যে সীমাবদ্ধ এবং এইভাবে আমি কাজ করে যাচ্ছি। আমি যেটা মনে করি, বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় দেখা গেছে যে জনগণের সাথে, এমনকি এক সময় 96-এ একটা মিলিটারি কু হওয়ার উদ্ভব হয়েছিল, তখনও দেখা গেল যে জুনিয়র অফিসার এবং অন্যান্য সবাই মিলে এটা রুখে দিল, রুখে দিয়ে কেয়ারটেকার গভর্নমেন্টকে একটা পিসফুল ইলেকশন করার জন্য সুযোগ করে দিল। এইভাবে আমার মনে হয় বাংলাদেশ সেনাবাহিনী, বিশেষ করে বাংলাদেশ মিলিটারি একাডেমির যে অফিসাররা যখন তারা সিনিয়র হলো, তারা বিভিন্ন পর্যায়ে আসলো, তখন তারা ওই মার্শাল ল যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টটা সম্পূর্ণভাবে মিউজিয়ামে পাঠিয়ে দিয়েছে। এটার জন্য তারা আর কোনো ইন্টারেস্টেড নাই। তারা সব সময় এই জনগণের আর্মি, জনগণের সাথে আছে এবং জনগণের জন্য কাজ করে বলে তারা অনেক প্রমাণ দিয়েছে। আমি সব কিছু বলবো না, আমি সবগুলার সাক্ষী, কারণ 72 থেকে আমি এই সেনাবাহিনীর সাথে আছি এবং আশেপাশে থাকি, ক্যান্টনমেন্টের আশেপাশে থাকি। বর্তমান যে 72 থেকে এই পর্যন্ত যত সরকার প্রধানদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি। স্যার, আপনার অসাধারণ ভূমিকা আমরা সবাই জানি এবং বিশেষ করে আমরা যারা তখন জুনিয়র অফিসার ছিলাম তখনও কিন্তু আপনার নাম একটা বিশেষ শব্দ দিয়ে আমরা জানতাম স্যার, আপনি ফেরোসাস ফাইটার ছিলেন। স্যার, আরেকটা বিষয় প্রশ্ন আপনার প্রতি, সেটা হলো নাৎসি যেটা একটা দল ছিল জার্মানিতে, তাদের এরকম অন্যায়, অবিচার, হত্যাকাণ্ডের জন্য, গুম খুনের জন্য কিন্তু তাদের বিপ্লবে যেই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরপরই তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয় জার্মানিতে এই একই কাজের জন্য। আমাদের দেশে এত অন্যায়, অবিচার, অত্যাচার, হত্যা আওয়ামী লীগ করেছে, যেটা অবর্ণনীয় এই অত্যাচারের, সেই মাত্রা, যে মাত্রা নাৎসিকে অতিক্রম করেছে, তাহলে এই দলটিকে নিষিদ্ধ করা হচ্ছে না কেন স্যার? এই ব্যাপারে অনেকেই জানতে চায়। এই দলকে নিষিদ্ধ করা হচ্ছে না কারণ আমাদের যে একটা সরকারি যে কাঠামো, আমাদের যে রাজনীতিবিদদের যে নিজস্ব একটা অবকাঠামো, সেটা কোনো সুনির্দিষ্ট দিক বা নির্দেশনা দেখায় না, কোনো আদর্শের উপর ভিত্তি করে আছে বলে আমি মনে করি না। কারণ ওইসব দেশে তাদের পলিসি আছে, এইসব কাজ করলে এদেরকে এইভাবে নিষিদ্ধ করা হবে, এইভাবে নিষিদ্ধ করা হবে।
আলোচনার মাধ্যমে কোনো বেসিস নাই এইভাবে নিষিদ্ধ করা। আমি একটা জিনিস বলতে পারি, যদিও আমাদের এই অবকাঠামোর মধ্যে বা বড় বড় রাজনৈতিক দল এটা নিষিদ্ধ করার পক্ষে না, কিন্তু আমি উদাহরণ দিয়ে বলতে পারি, আমি যখন ছাত্র হিসাবে 71-এ যুদ্ধ করি, লিবারেশনের পরে আমি দেখলাম যে মুসলিম লীগ, তখনকার মুসলিম লীগ যে বড় পার্টি ছিল, এটার হারিকেনটা ধীরে ধীরে নিভে গেল এবং এটা আর কোনোদিন বাংলাদেশে ফেরত আসে নাই। আমি এইবারও মনে করি সরকারিভাবে নিষিদ্ধ হোক, বিভিন্ন দল সমর্থন করুক বা না করুক, এইটা এই নৌকা টাইটানিকের মতো ডুবে গেছে, এটা বাংলাদেশে আর কোনোদিন আসবে না এবং আসলে এটার অস্তিত্ব থাকবে না। এবং এইটার জন্য মানুষ দরকার হলে আবার রেভলিউশন করবে, আবার কাউন্টার রেভলিউশন হবে এবং এইটাকে নিশ্চিহ্ন করার জন্য যত ব্যবস্থা সেটা করবে। এটা কি স্যার এই রাজনৈতিক দল যারা এখন প্রধান প্রধান দলগুলো আছে বাংলাদেশে, তাদের কি কোনো ইন্টারেস্ট আছে এটা তাদেরকে নিষিদ্ধ না করার কারণটা, তাদের নিজস্ব কোনো এইম আছে কিনা? আমি মনে করি যে তারা এখন ওই কেকটারে ভাগাভাগি করতেছে, মানে সবাই এটারে একটু স্পেসিফিকেশন করে কতজনকে জামাতে নেওয়া যায়, কতজনকে বিএনপিতে নেওয়া যায়, কতজনকে কমিউনিস্ট পার্টিতে নেওয়া যায়। তারা এর জন্য এদের বিরুদ্ধে খুব একটা সহজে যাচ্ছে না, তারা জানে এটা থাকবে না। এই যে জনগোষ্ঠী 20 বা 25% একটা বিরাট আওয়ামী লীগের একটা সমর্থক, এরা ধীরে ধীরে বিভিন্ন দলে চলে যাবে এবং এই দলে চলে যাওয়ার জন্য সবাই একটু দরজা খোলা রাখতেছে এবং এখানে ওয়েলকাম করতেছে যে চলে আসো আমার এখানে, আমার চলে আসো, আমি তোমাকে শেল্টার দিব, আমি তোমাকে সাহায্য করব। দিস ইজ হাউ আমার মনে হয়। আমি জানি না তাহলে লাভ হলো কি স্যার? তাহলে যে অন্যায়, অবিচার, অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ালো এই ছাত্র জনতা, তরুণরা, আবার যদি এই রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার না আসে, তারা নিজেরা যদি সংস্কার না করে তাদের আচরণে, তাদের কাজ করবে, তাহলে কি আমরা আবার অন্ধকারে ফিরে যাচ্ছি না স্যার? না, আমি মনে করি যে এই যে আমাদের যে এই যে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে যে পরিস্থিতির উদ্ভট হয়েছে, এইটার একটা সমাধান হবেই। আমাদের যে জনতা এবং ছাত্রদল, যারা ছাত্ররা যে গণ অভ্যুত্থান করেছে, সেটা স্থায়ী থাকবে। এটার জন্য একটা জনগোষ্ঠী, বিরাট জনগোষ্ঠী এর সাথে সম্পৃক্ত হয়েছে এবং তারা চায় যে একটা প্রপার সংস্কার হোক। এখন সংস্কার কি? সরকারের মধ্যে, কনস্টিটিউশনের মধ্যে, সিস্টেমের মধ্যে কিছু জিনিস ডিলিট করে দিয়ে ইনসার্ট করে দেওয়ার নাম সংস্কার না। সংস্কার হতে হবে আমার, আপনার এবং সব রাজনৈতিক পার্টিদের নিজস্ব সংস্কার প্রয়োজন। তারা দৃশ্যমান করতে হবে যে তারা তাদের জন্য নতুন প্রজন্মের আশা আকাঙ্ক্ষা, মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষার মধ্যে তারা এসে সম্পৃক্ত হতে পারে। তাদেরকে রেডি হতে হবে, তাদেরকে বর হিসাবে রেডি হতে হবে যে আমি আবার পুনর্গঠন করে আমি আপনাদের সাথে আছি, এই চিন্তাধারা লালন করি এবং ভবিষ্যতে আমরা এই চিন্তাধারা বাস্তবায়ন করার জন্য আমরা নতুনভাবে আমাদের নতুন আদর্শ, আমাদের সমস্ত ব্যবস্থাপনা সেট আপ করেছি। তখন আসুক তারা ইলেকশন করুক, ইলেকশনও দরকার আছে। তারা ইলেকশন ছাড়া একটা দেশের নিরাপত্তা নিশ্চিত করা যায় না। একটা ফ্লুইড কন্ডিশনে থাকে দেশের মধ্যে। বর্তমানে আমরা যেমন দেখতেছি যে এইখানে আমাদের যে উপদেষ্টা মণ্ডলী, বা আমরা তো লাকি, আল্লাহ অলওয়েজ আমাদেরকে বিশেষ ব্যবস্থাপনায় বিভিন্ন সমস্যা থেকে উদ্ধার করেছেন। একটা হলো যে আমরা এই সময় আমরা আমাদের এই যে প্রধান উপদেষ্টা ইউনূসের মতো একজন লোককে পেয়েছি। এটা একটা বিরাট কাজ, এটা বিরাট কাজ। আরেকটা হলো যে এই ছাত্র জনতা এক সময় মনে হলো যে আবাবিল পাখির মতো এসে হামলা করে এবং এই স্বৈরাচারী সরকার, এই ফেরাউনকে উৎখাত করে দিল। এটাই দুইটা জিনিস যদি আপনি ভালোভাবে অবজার্ভ করেন তো দেখবেন যে এটা একটা ঐতিহাসিক একটা তার লিঙ্ক রয়েছে এবং এই ধরনের ঘটনা ঘটেছে আগে। এবং আল্লাহ যেমন বলেন যে আমি কোনো সীমালঙ্ঘনকারীকে ছাড় দিব না, তার দুনিয়াতেই তারে শাস্তি দিব, এবং এইটার প্রমাণ হলো গিয়ে আমাদের এই গত স্বৈরাচারী সরকার। এবং আমি আশা করি বর্তমানে, আমি বিশ্বাস করতে চাই যে বিএনপি এবং যারা রাজনৈতিক দল আছে তারা
অনুধাবন করে পরিস্থিতি এবং তারা তাদেরকে নিজেদেরকে রেডি করে এবং তারা নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়, নিজেদেরকে রেডি করে এবং এই মানুষের যে ইচ্ছা আকাঙ্ক্ষার মধ্যে ব্লেন্ডিং করে তারা যেন নতুন তাদের প্রোগ্রাম দেয় এবং এই প্রোগ্রামের মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শক্তিশালী সরকার আসুক। স্যার, এই হঠাৎ করে কিছুদিন যাবৎ দেখা যাচ্ছে বিভিন্ন সংগঠনের নামে বিভিন্নভাবে ফুঁসে উঠছে কিছু লোক, যারা ঠিক আবার আগের পরিস্থিতিতে নিয়ে যায়। যেমন আজকে সকাল থেকে বিভিন্ন জেলা থেকে আজকে দলে দলে লোক আসার জন্য, তারা দাবি দাওয়া আদায় করার জন্য আসার কথা ছিল। এই ধরনের পরিকল্পনা স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়গুলোতে আবার তারা মারামারি কাটাকাটির জন্য ইন্ধন যোগাচ্ছে। এটা এই বর্তমান সরকারের জন্য কি একটা বড় চ্যালেঞ্জ মনে করছেন স্যার? হ্যাঁ, এটা তো বর্তমান চ্যালেঞ্জ কি, এই চ্যালেঞ্জটা আগের থেকেই চিন্তা করা উচিত এবং এই যে পরিস্থিতি এটা হবেই দেশের 20 থেকে 25% লোকজনকে আপনি টোটালি ইলিমিনেট করতে চাচ্ছেন, দেশ থেকে বিতাড়িত করতে চাচ্ছেন। তাদের নিজের অস্তিত্বের কোয়েশ্চন হয়ে গেছে এখন। ছাত্রলীগকে আপনারা ব্যান করেছেন, কিন্তু ছাত্রলীগের এই 15 বছরের যে যত সন্ত্রাসী, তাদের কি আপনি খুঁজে বের করেছেন? তাদের কি অ্যারেস্ট করেছেন? তাদের কি উৎখাত করেছেন? তা তো করেন নাই। আপনারা কোনোভাবেই কাজ করতে পারতেছেন না। একটা হলো কি, আমাদের সরকারের উপদেষ্টারা খুবই ভালো মানুষ, তারা সমাজে প্রতিষ্ঠিত ভদ্রলোক। তো এখন আপনি যদি মনে করেন যে এই এশিয়ান সাবকন্টিনেন্টের মধ্যে একটা ওই ব্রিটিশ ভদ্রলোক এসে এখানের মধ্যে দেশ পরিচালনা করবেন, এটা একটা অ্যাবসার্ড ধারণা। এখানে আমাদের এখানে হলো কি শক্তের ভক্ত নরমের জম। তো এই নরমের জম হয়েছে এখন যারা এই যাদেরকে বিতাড়িত করা হয়েছে তাদের সম্পূর্ণ লোকজন প্রশাসনে, পুলিশে, সেনাবাহিনীতে এবং সব স্তরে তাদের লিঙ্ক রয়েছে এবং তারা যারা অ্যাক্টিভ ছিল এই স্বৈরাচারী সরকারের সাথে, তারা বর্তমানে প্রত্যেক এলাকাতেই তারা সক্রিয় রয়েছে। তাদের কাছে জানেন, আমরা সবাই জানি যে তারা টাকা লুট করে বিশাল একটা অঙ্ক নিয়ে গেছে বাইরের মধ্যে, শূন্য করে ফেলছে এবং এখন তাদের খাটের নিচে ফল সিলিং এর মধ্যে অনেক টাকা আছে বস্তাবন্দি। এটা রেড করে বের করা এবং এই টাকার উৎস বন্ধ করা, এই সন্ত্রাসীদেরকে অ্যারেস্ট করা, তাদেরকে শক্ত হাতে নির্মূল করা, এটা একটা চ্যালেঞ্জের ব্যাপার এবং ওই ধরনের লোক লাগবে। আসলে এলো গিয়ে আমাদের যে সরকারগুলা সবচেয়ে বড় মিস্টেক আমি দেখি, আমি সবগুলা সরকারকে চিনি এবং পার্সোনালি তাদের সাথে পরিচয় আমার, আমি জানি দে অলওয়েজ ফেইল ট্যালেন্ট স্পটিং করতে, যে রাইট মানুষকে রাইট জায়গাতে বসানোর জন্য তারা সবসময় ফেল করে। তারা সবসময় লিঙ্ক করে আমি কার সাথে পরিচিত ছিলাম, কার সাথে আমি রেলওয়ে স্টেশনে হ্যান্ডশেক করেছি, ওই ধরনের খুঁজতে থাকে, কে আমাকে একটা চিঠি লিখেছিল, এই ধরনের মানুষ খুঁজে তারা নেপোটিজম করে নিয়ে আসে। এই সরকারের মধ্যে, বর্তমান সরকারের মধ্যে এইটা একবারে প্রকট আকার ধারণ করছে। দেখা গেল যে কোনো একটা ছিল যে আমাদের এখানে এই প্রিভিয়াস গভর্নমেন্টের সাথে ছিল, তাদের এলাকার লোকজনকে নিয়ে আসতো এবং এখন দেখা গেল যে ওই যত কিছুই হচ্ছে চিটাগাংয়ের আশেপাশে ঘোরাফেরা করতেছে। আমি এটা সমর্থন করি না, কারণ যথেষ্ট লোক আমাদের মধ্যে আছে শক্তিশালী, সক্রিয় ভূমিকা রাখতে পারে, তাদেরকে নিতে হবে। এবং একজন মানুষের আন্ডারে, যেমন আমাদের উইথ ডিউ রেসপেক্ট টু আওয়ার চিফ অ্যাডভাইজার, ওনার আন্ডারে 20টা মন্ত্রণালয়, এখন উনি এই সবগুলা মন্ত্রণালয় সেক্রেটারিদের কাছে দিয়ে দিয়েছেন এবং সেক্রেটারিরা সবাই ছাত্রলীগের সক্রিয় কর্মী ছাড়া সেক্রেটারি হতে পারে নাই এবং তারা এখনো নিজের জায়গাতে বসে আছে। তারা যে কোনো সময় এটারে মিসলিড করতে হবে। আমি যেটা জানি, বাইরে থেকে আমি খবর নেই, আমি তো জানেন যে এক সময় ডিজিএফআইতে ছিলাম, সবাই চিনে আমাকে, এবং ওই সময় ডিজিএফআইতে কোনো আয়নাগরও ছিল না, কোনো লোককে অ্যারেস্টও করা হয় নাই, কোনো ইন্টারগেশনের ব্যবস্থাও ছিল না, সব এসবিতে হতো এবং এইগুলা ওইখানে হতো। আমরা ওইখানে আমাদের একটা রুলস অফ বিজনেস ছিল, আমরা ওই রুলস অফ বিজনেসের মধ্যে থাকতাম। আর একটা জিনিস আমি এই উপলক্ষে বলি যে আমি যে প্রথম যে ডিজিএফআইতে ছিলাম তখন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন।
আমি আমার টেনিয়ারে বলতে পারি, আমার তো কোনো কিছু ইয়ের আমি রাজনীতি করি না, উনি কোনো দিন ডিজিএফআই এনএসআইকে কোনো কাজে ব্যবহার করার জন্য কোনো ইনস্ট্রাকশন, রাজনৈতিক কাজে কোনো ব্যবহার করার জন্য, এবং উনি সবসময় মানবিক দিকটা সবসময় প্রকট ছিল, এবং সবসময় উনি চাইতেন যে সঠিক জিনিসটা সঠিকভাবে করা হোক। যার ফলশ্রুতিতে দেখলেন যে উনি যখন দেখলেন যে জনতার সম্মুখীন হবে ল এনফোর্সিং এজেন্সিস, তখন উনি নিজেই রিজাইন করে কেয়ারটেকার গভর্নমেন্ট দিয়ে দিলেন। এটা তো একটা প্রমাণ। বিএনপি তো ক্ষমতাচ্যুত হওয়ার পরে দেশ ছাড়ে নাই, দেশ ছাড়ে নাই। আজকে আমি একটা ইনফরমেশন দিতে পারি আপনাকে, যে এখন মধ্যবিত্ত এবং বিভিন্ন বাড্ডার বিভিন্ন এলাকাতে ওই গ্রামে গঞ্জে বাথরুমের ফল সিলিংটা বাড়া হচ্ছে রাত্রে 5,000, কারণ দেখা গেল যে কোনো একজন আওয়ামী লীগের কর্মী 9টার সময় এসে উনি বলছেন একটু রাতটা কাটাবো এখানে, কারণ তারা কোথায় থাকেন এটা বলেন না। এই যে এই বাথরুম, গ্যারেজ, চকির নিচে এইগুলো ভাড়া হচ্ছে, বুঝছেন, এই ভাড়া হচ্ছে। এই অবস্থা কোনোদিন আমরা রাজনীতিবিদের দেখি নাই, কোনো সময় দেখি নাই। এখন তাদের কর্মফলের জন্য আজকে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তারা এইভাবে সাফার করতেছে। আমি যেটা বলতে চাই যে আমাদের মধ্যে এখনো সাহসী লোকের দরকার, যারা এইসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে এবং যারা সঠিক ব্যবস্থা নিতে পারবে। পুলিশের মধ্যে মরাল ঠিক করার জন্য একটা উদাহরণ দিতে পারি। আমি যখন সেক্টর 3-তে ছিলাম, তখন আমাকে বলা হলো, যখন এসফোর্স হয়ে গেল, যখন সেক্টর 3 চলে যাচ্ছে অপারেশনে, আমাকে বলা হলো এই একটা কোম্পানি তোমার সাথে থাকলো, বিডিআর, পুলিশ এবং আর্মির একটা প্লাটুন নিয়ে একটা কোম্পানি, এইটা নিয়ে হবিগঞ্জ তুমি দখল করবো। অবজেক্টিভ দেওয়া হলো হবিগঞ্জ। আমি রেমাচ স্ট্রিট হয়ে চুনারুঘাট হয়ে হবিগঞ্জ 2-3 তারিখের মধ্যে ডিসেম্বরের দখল করে ফেললাম। হ্যাঁ, আপনি হবিগঞ্জ দখল করে ফেললাম, এবং দখল করে আমি এসডিওর অফিসে, এসডিও ব্রিগেডিয়ার জামানের বড় ভাই ছিলেন এসডিও, ওনার অফিসে বসে আমি লোকজনকে বলেছিলাম যে আপনারা, আমি জানি এখন সবাই গিলটি কনসাস যে আপনারা যুদ্ধ অংশগ্রহণ করতে পারেন নাই, কিন্তু আমাদের স্বাধীনতা হয় নাই, তখন ভিক্টরি হয় নাই, আরও কিছুদিন বাকি আছে। এই 5 দিনও যদি অংশগ্রহণ করেন, আমরা সবাই আপনাদেরকে একজন আমাদের যে সম্মুখ মুক্তিযোদ্ধা হিসাবে গ্রহণ করব। আজকের থেকে কাজে লেগে যান এবং সব প্রোটেক্ট করেন, গভর্নমেন্ট সব কিছুই প্রোটেক্ট করেন। এইখানে যারা পাকিস্তানিরা লুকিয়ে আসে তাদেরকে আমাদের সাহায্য করেন, তাদেরকে ধরে নিতে। তখনকার সময় ছিল যে একটা মুজিব বাহিনী বলতে, একটা মুজিব বাহিনী 16 ডিসেম্বর হাতিয়ার নিয়ে এসে ভিতরে, তখন এভরি নাইট বিভিন্ন জায়গাতে তারা গোলাগুলি করে, তারা তাদের আত্মীয় স্বজন, তাদের পারিবারিক কলহ এইগুলা নিয়ে গোলাগুলি করে। এদেরকে কে অর্ডার দিবে? আমার সাথে তো কোনো যোগাযোগ নাই। সেক্টর 3 যুদ্ধের মধ্যে আখাউড়াতে যুদ্ধ হচ্ছে, বিভিন্ন জায়গাতে। ঠিক এই সময়টা কেউ, আমার সাথে কোনো সরকার নাই, আমার সাথে সরকার ছিল না। আমি অর্ডার দিয়ে এদেরকে সব মুজিব বাহিনীদেরকে অ্যারেস্ট করে চুনারুঘাট হসপিটালে কেস করে, তাদের হাতিয়ার নিয়ে সবগুলোর অ্যারেস্ট করে, রেড করে, ধরে এনে রেখে দিলাম। তো এটা ছিল যে আমার কাছে কোনো অর্ডার ছিল না, কোনো কিছুই ছিল না, কিন্তু আমি এটা করতে বাধ্য হয়েছি। জি স্যার। এখন যে পরিস্থিতি, পরিস্থিতিতে এখন যদি ওই সব চিফ অ্যাডভাইজারের অর্ডার দিতে হয় কাজ করার জন্য, এবং সবাই অপেক্ষা করে যে অর্ডার দেন তারপরে করব, এইভাবে করে তো কোনো কাজ হচ্ছে না। আপনার কথায় একটা জিনিস যে আপনি একটু আগে বললেন স্যার, এই গণঅভ্যুত্থান পরবর্তী যে সরকার, এই সরকারের বিপ্লবী সরকার ডক্টর ইউনূস, ইট ইজ আ ব্লেসিং অফ আল্লাহ। উনি যদি ওই সময়ে এই দেশে না থাকতেন, হ্যাঁ, উনি কিন্তু একটা বিশাল একটা ব্যক্তিত্ব। কিন্তু স্যার, বিপ্লবে যারা অংশগ্রহণ করেছে, আমাদের সামরিক বাহিনী তো কিন্তু আমরা অংশগ্রহণ করেছি স্যার, আমরা মিছিল বের করেছি, আমরা বক্তৃতা দিয়েছি, আমরা বিদ্রোহ করেছি। দেয়ার আর মেনি অফিসার্স উই ডিড। এবং বাইরেও যারা এই আন্দোলনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন, নিজেদের জীবন বিপন্ন করে, তাদেরকে কিন্তু সঠিকভাবে মূল্যায়ন করা হয় নাই, এবং তাদেরকে কিন্তু রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণের সুযোগ দেয় না। এটা বের হলো আপনার কথায়। এখন স্যার, এই বর্তমান পরিস্থিতিতে যেহেতু যা হওয়ার হয়ে গেছে, আমার দেশটা ফেসিবাদ মুক্ত হয়েছে, এটা একটা বিশাল জিনিস স্যার। এই ফেসিবাদ মুক্ত দেশে আমাদের দেশটাকে একটা শান্তির দেশ, মানুষের দেশ, এবং একটা টোটালি অরাজকতা শূন্য একটা দেশ করতে হলে আপনার সাজেশন কি স্যার? আমার সাজেশন হলো যে, আমি সাজেশন কি দিব, আমি তো একজন বিরাট পলিটিশিয়ানও না কোনো। আমার যে অভিজ্ঞতা মুক্তিযোদ্ধা হিসাবে, একজন নাগরিক হিসাবে, আমি বলতে চাই
যে সিচুয়েশন গেটিং ভেরি ব্যাড, এবং মন্ত্রণালয়ে খবর জানি, পুলিশের ভিতরের খবর জানি, সব জায়গাতে স্থবিরতা দেখা দিচ্ছে। Right. এবং আমাদের যে অ্যাডভাইজারদের মধ্যে 50% অ্যাডভাইজার খুবই অ্যাক্টিভ, খুবই ভালো কাজ করছেন, এবং 50% নিজেদের পুরানো প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হয়ে নিজেদের কাজে ব্যস্ত আছেন, এবং ওইখানে সেক্রেটারিটা কোনো ডিসিশন দিতে পারতেছেন না, ওনারা ঠিক জানেনও না। অ্যান্ড ফিয়ার অফ আননোন একটা এই নতুন অ্যাডভাইজারদের মধ্যে, যে কি অর্ডার দিব, কোথায় কি হয়ে যাবে, কোথায় কি, ভয়ে তারা কিছুই করতেছেন না, এবং তারা জানেনও না কয়দিন থাকবেন। এইটার জন্য যে তাদের মধ্যে যে একটা ডায়লেমা, এটা নিজেদের মধ্যে একটা চিন্তাধারা, এটা প্রতিফলিত হচ্ছে তাদের কাজের মধ্যে। মন্ত্রণালয়ে গেলে বুঝবেন, মন্ত্রণালয়ে গেলে সবাই জানে, আজকাল পত্রপত্রিকাতে বের হচ্ছে তাদের কর্মকাণ্ড, কারণ তারা সঠিকভাবে কাজ করতে পারছেন না। এবং এই যে একটা চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমার মনে হয় যদি কিছুদিন দীর্ঘায়িত করতে হয় সংস্কারের জন্য, তাহলে এই যে 20-30 জন আরও মন্ত্রীর পদ আছে, এইটাতে শক্তিশালী লোকজন নিয়ে রিঅ্যারেঞ্জমেন্ট করে, এবং এইটারে কমপ্লিট একটা ন্যাশনাল গভর্নমেন্ট হিসাবে রিপ্রেজেন্ট করা হোক। পলিটিক্যাল পার্টি তারা নমিনেট করতে পারে, একজন মিলিটারি অফিসার, ব্যুরোক্রেট, তাদের পক্ষ থেকে 5 জন, এদের পক্ষ থেকে 2 জন নিয়ে এইভাবে জাতীয় সরকার হয়ে গেল, মানে মোটামুটি একটা জাতীয় সরকার হয়ে গেল। এবং এই সংস্কারগুলোর জন্য ডায়লগ করে, এবং তারা যখন আলাপ করেন পলিটিক্যাল পার্টির সাথে, তারা ক্যামেরার মধ্যে করেন, একটু দেখান তারপরে দেখানো যায় না। আমার মতে এখন গভর্নমেন্টের যত আলোচনা সব লাইভ হওয়া দরকার, সমস্ত মানুষ দেখা দরকার, মানুষের আশ্বস্ত হওয়া দরকার যে কিছু একটা হতে যাচ্ছে, এবং এটা আমরা এই মুক্তি পাবো। বাজার হাটে যেভাবে জিনিসপত্রের দাম, বিশৃঙ্খলা, ট্রাফিক জ্যাম, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন টোটালি ডিস্টর্টেড, এবং সমস্ত জিনিসটা ধ্বংস হয়ে যাচ্ছে। এখন তারা সজাগ হতে হবে। ইফ দে কান্ট ম্যানেজ ইট, তাহলে একটা এগ্রিমেন্ট করে সব পার্টির সাথে যে ভাই এইসব সংস্কার আমরা করতে চাই, ভবিষ্যতে আমরা ন্যাশনাল গভর্নমেন্ট, তো তারেক জিয়া তো বলছেনই বারবার যে ন্যাশনাল গভর্নমেন্ট করব, সবাইকে নিয়ে করব, আমরা পাওয়ার ভাগাভাগি করব। আমরা আমাদের এই যে চিফ অ্যাডভাইজার, তাকে সামনে রেখে আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অতিথির মুখ থেকে অনেক কিছু আমরা শুনলাম। এই অনুষ্ঠানের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করতে পারেন এনটিভি অনলাইন www.bd.com। এছাড়াও এনটিভির সকল অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করবেন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।